এই ছোট্ট মুঠো ফোনটার যদি কাজকর্ম ঠিকঠাক করে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝেই তার একটা রিস্টার্টের প্রয়োজন হয়, তাহলে আমাদের নেই কেন? আরে বাবা, আমাদের শরীরের মতো এত বড় আর এত জটিল যন্ত্রাংশ বিশ্বব্রহ্মাণ্ডে আর আছে নাকি? তবে সেই রিস্টার্ট বাটন মাঝে মাঝে আমাদের অনেকটা এনার্জি দিলেও মাঝে মাঝে বড্ড ফ্রাস্ট্রেটেড করে ফেলে। এই যেমন দেখো না, এই 2 দিনের রিস্টার্ট বাটন আমাদের দুষ্টু মিষ্টি অনেক অভিজ্ঞতা দিয়েছে, আর সেই সমস্ত অভিজ্ঞতার গল্প আজকে থেকে শুরু হচ্ছে। তো চলো দেরি না করে একেবারে শুরু থেকে সবটা শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন ভোর 3:25। অন্যান্য দিন তো ওয়াশরুম যাওয়া ছাড়া এই সময় ওঠার কথা ভাবতেই পারি না। তবে যেহেতু আজ ঘুরতে যাব, তাই আজ অ্যালার্ম বাজার আগেই উঠে পড়েছি। উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, আর মা এদিকে ওই ট্রেনে খাওয়ার মতো টুকটাক খাবার বানিয়ে নিয়েছে একটু স্যান্ডউইচ আর একটু আলু ভাজা করছে, আর সাইডে করছে একটু পনিরের তরকারি, হয়তো রুটি বা লুচি কিছু একটা করবে সেই জন্য। এইবার বলি আসল ঘটনা কি। যেহেতু আমাদের ভোর 4টের সময় ট্রেন ধরতে হতো, তাই আমরা সকলে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি, কারণ হাওড়া থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেন ছাড়বে সকাল 6:45। আর যেহেতু অনেকটা দূর যেতে হবে, তাই আমাদের 4টে ট্রেন ধরতে হতো। এমনি তো ভোরবেলা উঠতে হবে বলে রাত্রে তেমন একটা কারোরই ঘুম হয়নি। তার মধ্যে সকালবেলা ফোন চার্জ দিতে গিয়ে দেখি আমাদের দীঘা যাওয়ার ট্রেন রিশেডিউল করা হয়েছে, আর তার মেসেজ পাঠিয়েছে ওই রাত্রি 12টা 12:30 নাগাদ। তখন তো কেউ আর ফোন চেক করেনি। তবে সকালবেলা দেখলাম 6:30 নয়, বরং 11টার সময় ট্রেন ছাড়বে। এইবার আর কি, ভোরবেলা তো আমরা সবাই উঠে স্নান করে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর তো ঘুম আসবে না। তবে এত সকাল সকাল হাওড়া গিয়েও লাভ নেই, সেই জন্য ঠিক করলো 7:30 ট্রেন ধরে প্রথমে শিয়ালদা, তারপরে সেখান থেকে হাওড়া পৌঁছাবো, কারণ ট্রেন তো সেই 11টায়। সেই বুঝে আমরা সবাই মিলে ওই 7টার সময় বাড়ি থেকে বেরোলাম। আমাদের যাও বা একটু ঘুম হয়েছে, মায়ের তো সারা রাত ঘুমই হয়নি টেনশনের চোটে। সকালবেলা উঠে তার মধ্যে টিফিন বানিয়েছে, টুকটাক যে সমস্ত গোছগাছ ছিল সেইগুলো করেছে। তা বলতে গেলে আমরা যদি প্রথমে জানতাম ট্রেনটার টাইমটা পেছাবে, তাহলে অত সকালবেলা না উঠলেও চলতো। সে যা হওয়ার হয়ে গেছে, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে ট্রেনেও বসে গেছি। বোন জানলার ধার কবজা করেছে, আর এদিকে আমি আর মা। আমাদের যেহেতু অনেক লাগেজ ছিল, তো সেই জন্য আমি, মা আর বোন লেডিসে উঠেছি, আর বাবা ওইদিকে জেনারেলে উঠেছে। আজকের ওয়েদারটা দুর্দান্ত। ভোরবেলার দিকে একটু একটু বৃষ্টি হয়েছে, তবে এইদিকে দেখছি একদম কালো করে মেঘ করে এসছে। বেশ কিছু মাস ধরে এই হাওড়াগামী দীঘা ট্রেনটা যে অনেকটা লেট করছে সেটা জানতাম, সেই জন্য আমরা সকালের ট্রেনের টিকিটটাই কেটেছিলাম, যাতে লেট করলেও খুব একটা পৌঁছাতে দেরি না হয়। আর আমাদের বাড়ি থেকে মোটামুটি হাওড়া পৌঁছাতে যেহেতু 2-2.5 ঘন্টা সময়ও লাগে, তো সেই জন্য একটু সকাল সকালই বেরিয়েছি। এদিকে দেখো না, শিয়ালদা ঢোকার আগে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। শিয়ালদায় নেমে এক মুহূর্ত দেরি না করে বৃষ্টির মধ্যে একটা ক্যাব বুক করে যাচ্ছে এখন হাওড়ার দিকে, কারণ ঘড়িতে বেজে গেছে প্রায় 10টা। রাস্তায় কতটা কি জ্যাম হবে জানি না, সেই জন্য একটু তাড়াহুড়োতেই আছি। জানো তো, এইবার আমি প্রথম কলকাতায় বৃষ্টি উপভোগ করলাম। আমার যেহেতু খুব একটা কলকাতা আসা হয় না দরকার ছাড়া, তো সেই জন্য যখন আমি কলকাতায় আসি আমার ভীষণ ভালো লাগে। তবে এইবারে ভালো লাগাটা অন্যবারের থেকে অনেক অনেক আলাদা। ট্যাক্সি করে যখন শিয়ালদা থেকে হাওড়ার দিকে যাই, জায়গাগুলোর নাম অতটা আমি জানি না ঠিকই, তবে উঁচু উঁচু পুরনো পুরনো বিল্ডিংগুলো দেখতে, সুন্দর সুন্দর রাস্তার ধার দিয়ে দাঁড়িয়ে থাকা দোকানগুলো দেখতে, আর সর্বোপরি আমার সব থেকে ভালো লাগার জায়গা হাওড়া ব্রিজ। এত 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 পছন্দের জায়গা আমার এটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। জানো তো, আমার একটা খুব ইচ্ছা আছে, ওই পাশ দিয়ে যে মানুষগুলো হেঁটে যাচ্ছে, আমারও ওখান দিয়ে যাওয়ার খুব ইচ্ছা। তবে প্রতিবারই এত ব্যস্ততার মধ্যে থাকি যে আর ওখান দিয়ে আমার যাওয়া হয় না। তবে এইবার আমার এই ইচ্ছার কথাটা বাবার কানে তুলে দিয়েছি। মনে হচ্ছে খুব শিগগিরই হয়তো আমার এই ইচ্ছাটা পূরণ হবে। নেমে গেছি হাওড়াতে, আর আমাদের অনেকটা পেছনে দাঁড় করিয়েছে, আর এখনো টুপটাপ বৃষ্টি হয়েই যাচ্ছে। যেহেতু 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন, তো সেই জন্য ব্যাগ চেক করে এখন যাচ্ছি সেই দিকে। হাতে একটু সময় নিয়ে ভাগ্যিস বেরিয়েছিলাম। কলকাতার রাস্তায় ট্রাফিক তো রয়েছে, আসতে মোটামুটি প্রায় 40-45 মিনিট মতো লেগে গেল। এখন ওই 11:15 মতো বাজে। আমরা সিট খুঁজে বসেও গেছি, আর ওই 11:15 কি 20 নাগাদ ট্রেনও ছেড়ে দিয়েছে আমাদের। ট্রেনে উঠতে না উঠতে আরেকটা কাণ্ড দেখো। বাবা এইগুলোকে ভেবেছে আমরস, ভেবে এই বরফ গোলা জলগুলোকে কিনেছে, কিনে না পাচ্ছে খেতে, না পাচ্ছে ফেলতে। বাচ্চাদের যেরকম বাইরের চকলেট, বিস্কিট, কেক এইসবের প্রতি প্রচন্ড লোভ থাকে, আমার বাবার হচ্ছে তাই। ডাক্তার যে সমস্ত জিনিসগুলোকে খেতে বারণ করে, সেইগুলোর উপরে ওনার লোভ সব থেকে বেশি। আর এই নিয়ে তো বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ সবসময় লেগেই থাকে। ট্রেনে উঠে এত খিদে পেয়ে গেছিল যে আগে খেয়ে নিয়েছি।
ওই সকালে যে সমস্ত টিফিন করে এনেছিল সেগুলো সবাই একটু ভাগযোগ করে খেলাম, আর কিছুটা থেকেও গেল। আর দেখতে দেখতে এই ব্রিজটা পার করে পৌঁছে গেলাম কোলাঘাটে। এই ব্রিজটার নাম কি একটা বাবা বলেছিল, আমার মনে নেই। তোমরা যদি কেউ জানো আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। এইবার এসেছে আমার সব থেকে প্রিয় জায়গা। কেন আমার সব থেকে প্রিয় জায়গা বললাম, দাঁড়াও একটু পরে বলছি। মেচেদা মানে তো সেখানকার একটা জিনিস ভীষণ বিখ্যাত, আর সেটা ট্রেনে উঠবেই, এই যে চপ। যেহেতু এখানকার অথেন্টিক চপ খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তাই আমাকে ট্রেনে যেগুলো হয় সেগুলোই কিনে কিনে খাই। তবে সেগুলো আমার কিন্তু বেশ লাগে। তোমরা যদি কেউ মেচেদা থেকে ভিডিওটা দেখে থাকো, তোমরা প্লিজ একটু জানিও তো তোমাদের ওখানকার অথেন্টিক চপের টেস্টটা ঠিক কেমন হয়। আমার একবার খুব ইচ্ছা আছে এখানকার অথেন্টিক চপ টেস্ট করব। এই সমস্ত চপ সিঙ্গারার প্রতি যে আমার কি লোভ তোমাদেরকে আর কি বলবো। সেই জন্য খানিকটা জায়গা পেটে বাঁচিয়ে রেখেছিলাম, এখন এই মেচেদার চপ খেয়ে সেই জায়গাটা ফুল করলাম। তো চলো, গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। ওই যে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। আর এখন তো দীঘায় মানুষের আসার আরও একটা মূল আকর্ষণই হচ্ছে এই জগন্নাথ দেবের দর্শন। তো আমরা যেহেতু রথের ওই 5-6 দিন মতো আগে এসেছি, এখন জগন্নাথ দেবের দর্শন না হলেও যেদিন আমরা ফিরবো সেদিন নাকি মন্দির খুলবে। দেখা যাক, ভগবান যদি চান ঠিকই দর্শন হবে। ঘড়ির কাঁটায় এখন 3টে 10 কি 15 মতো বাজে। 2:45 টাইম ছিল, তবে ওই 15-20 মিনিট মতো লেট। ট্রেন থেকে নেমে পড়েছি, লাগেজ নিয়ে টোটোতে উঠে পড়েছি। প্রত্যেকবার আমরা নিউ দীঘাতেই থাকি, সমুদ্রের কাছাকাছি। তবে এইবার আমাদের হোটেল বুক করা হয়েছে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে বলতে গেলে ব্যারিস্টার কলোনিতে। তো সেখানে আগে যেহেতু কখনো থাকা হয়নি, সেই জন্য সেখানকার অভিজ্ঞতাটা একটু অন্যরকম হবে। আর তো তোমাদের বললামই, রথের খুব একটা বেশি দেরি নাই, তাই চারিদিকে তোড়জোড় চলছে, দেখেছো কেমন। ব্যারিকেড করা থেকে মন্দির সাজানো, রাস্তার কাজ, সবকিছু মিলিয়ে চারিদিকে একেবারে সাজো সাজো রব। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। আজ হয়তো বিকেলে আর হবে না, তবে কালকে চেষ্টা করবো সকাল সকাল যেন এসে মন্দিরটা ভালো করে দেখতে পারি। এইবার আমাদের যেখানে হোটেলটা নেওয়া হয়েছে একটু নিস্তব্ধ, একটু নিলিবিলি জায়গাতে, আর তার কাছাকাছি একটা খুব সুন্দর বিচ আছে। বিচটাও দেখছি ভীষণ সুন্দর নিলিবিলি। তোমাদেরকে বিকেলবেলার দিকে নিয়ে যাব। আমাদের 2টো রুম নেওয়া হয়েছিল। এইটা হচ্ছে আমার আর বোনের রুম। ঘরটা ডিসেন্ট, ঠিকঠাক আছে। খাটটা আমার আর বোনের জন্য যথেষ্ট। ওইদিকে একটা বড় জানলা আছে, আর এদিকে একটা আলমারি। ঘরটা বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখন 3 দিনের জন্য এটাই হচ্ছে আমার আর বোনের ঘর। আর এই যে আমি ভীষণ ক্লান্ত হলেও সমুদ্র দেখার জন্য একেবারে লাফাচ্ছি। এইদিকে একটা জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম ওটা অন্যদের বাড়ি। আমাদের ঘরের একেবারে পাশেই ছিল মা বাবাদের ঘরটা। সবই সেম, শুধু ওদের খাটটা একটু বড় ছিল আর একটা ব্যালকনি এক্সট্রা ছিল। আমার বাড়িতেই হোক বা কোথাও গিয়ে হোক, জামা কাপড় কাচা নিয়ে বড্ড অবসেশন থাকে। সেই জন্য চেষ্টা করি ছাদ বা ব্যালকনি যেন কিছু একটা থাকে। তবে বাঁচা গেছে, মা বাবাদের ঘরে ব্যালকনি আছে, আমি জামা কাপড় মেলে শান্তি পাবো। আর ওইদিকে দেখো, ইনার তো গল্প শেষই হয় না। রিসেপশনে দাদাটার সাথে গল্প করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। 4:30 কি 5টা মতো বাজে। স্নান করে নিয়েছি। পেটে খুব একটা খিদে না হলেও মাথাটা বড্ড ধরেছে, এখন একটু চায়ের দরকার। আমিও জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। চলো সবাই মিলে এবার একটু বেরোনো যাক, কারণ সমুদ্রের এত কাছে এসে আমি যতক্ষণ না পর্যন্ত তার দর্শন করতে পারছি আমার পেটের ভাত হজম হবে না। ঘোরার এনার্জি ভরপুর থাকলেও সাজার ইচ্ছা মোটেও নেই, সেই জন্য খুব বেসিক একটা কার্গো আর তার সাথে একটা ক্রপ টপ পরেছি। চলো মোটামুটি আমি রেডি। আজকে আমার সব থেকে আরও একটা আনন্দের বিষয় হচ্ছে, মা আজকে প্রথমবারের জন্য চুড়িদার পরেছে। বাপ রে বাপ, আমি যে কতবার মাকে বলি চুড়িদার পরতে, তবে ফার্স্ট টাইম যে মা পরেছে আমি তো ভীষণ খুশি। মাকে কেমন লাগছে তোমরা একবার জানিও তো, তাহলে যদি মা একটু মোটিভেশন পায়। বেরিয়েই হচ্ছে এখন আমার আর বাবার জুতো চেঞ্জ। আস্তে না আস্তে পায়ে ফোসকা পরিয়েছি, তাই বাবার জুতো এখন আমি আর আমার জুতো বাবা। প্রত্যেকবার তাই হয়, আমরা এমন জুতো কিনি যাতে আমি আর বাবা দুজনেই পরতে পারি। আর এদিকে আমি মাকে সাহস দিচ্ছি যে না মা, তোমাকে ভালো লাগছে, তুমি এত টেনশন করো না তো। হ্যাঁ মা, সিরিয়াসলি তুমি দেখো এই জায়গাটা উঁচু না, পাহাড়ে মনে হচ্ছে উঠছি। সমুদ্রে এসে পাহাড়ে ফিল হয়ে গেল। আসলে আমার অনেকদিন ধরে পাহাড়ে যাওয়ার ইচ্ছা না, ঠাকুর দেখছে তো আমি যেতে পারছি না। আসলে কি হয়েছে বলতো, আমাদের হোটেল থেকে যে জায়গাটা একটুখানি উঁচুতে, তো সেখান দিয়ে উঠতে গিয়ে সেই পাহাড়ে যেমন হাঁপিয়ে যায়, ঠিক তেমনই আমরা হাঁপিয়ে যাচ্ছি। তাই আর কি সবার সাথে সেটাই বলছি আর আড্ডা মারছি। আর এই ঘোড়া দেখতে না দেখতে বাবার ইচ্ছা হচ্ছে তাতে চড়ার। বললাম না, বাচ্চাদের থেকে উপরে যায় আমার বাবা। আমাদের হোটেল থেকে বিচ মোটামুটি ওই মিনিট 2-3 রাস্তা। ওই দিকটা হচ্ছে মোহনার দিকে চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে ওল্ড দীঘাতে। এখন আমরা বিচের ধার দিয়ে আস্তে আস্তে ওল্ড দীঘার দিকে যাচ্ছি। এত ফাঁকা বিচ দীঘাতে এসে পাবো সত্যিই আশা করতে পারিনি। এত ভালো লাগছে, এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আর সমুদ্রের ঢেউ তো জানোই,
যত এর ছবি তুলি, যত এর ভিডিও করি, এ তো অনন্ত। আর এখন যেহেতু জোয়ারের সময় ভীষণ বড় বড় ঢেউ আসছে, আমি জানি না কতটা কি উঠছে, আর তার সাথে চলছে চারিদিকে জগন্নাথ দেবের গান। সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। এদিকে সবাই মিলে একটু ছবি তুলছি ঠিকই, তবে সবারই মাথাটা বড্ড ধরেছে। এখন আমরা চারিদিকে খুঁজছি কোথায় একটু চা পাওয়া যায়। এদিকে মা আর বাবা তো বসে গেছে গল্প করতে, আর আমিও চেষ্টা করছি তাদের গল্পে একটু একটু করে ঢুকতে। আর বাবা আমাকে আর মাকে বোঝাচ্ছে এই দিকে কি আছে, ওই দিকে কি আছে, যদিও বোঝাচ্ছে এইটুকুই, কোথাও একা একা ছাড়বে না, তবু আমাদের বোঝাচ্ছে এইদিকে বাজার, ওইদিকে দোকান, এই সব কিছু। সবাই মিলে এখন খুঁজছি একটু চায়ের দোকান। যারা ব্যারিস্টার কলোনির আশপাশটা একটু থাকো জানো, এখানে দোকানপাট একটু কম, তো সেই জন্য এইদিকে খুব একটা দোকান দেখতে পাচ্ছি না বলে এখন আমরা ওই দিকটাতে যাচ্ছি। আর যেহেতু সামনে রথযাত্রা আসছে, আর এইদিকেও সুন্দর করে লাইট দিয়ে সাজানোর ব্যবস্থা করেছে। এখন হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, আর এই পুতুলটা না আমার খুব ভালো লেগেছে। একটু পরে অন্ধকার হলে হয়তো আরো ভালো লাগবে। অবশেষে পেয়েছি 1 কাপ চা। উফ, এবার একটু শান্তি। আর তার সাথে দেখো 20 টাকা দিয়ে একখানা ক্লিপ কিনেছি, কি সুন্দর হয়েছে না? অনেক দিন পরে সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। আর এত সুন্দর ঢেউ দিচ্ছে, আর এখন তো জোয়ার, তোমাদের বললামই, ঢেউগুলো যেন আরো আরো বড় হচ্ছে। 7:30 কি 8টা মতো বাজে, শরীরে খুব ক্লান্তি, তবু উঠে যেতে ইচ্ছা করছে না এখান থেকে। মা আর বাবা এদিকে বসে বসে একটু গল্প করছে, আমি আর বোন চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। মূলত এবার আমাদের এই দীঘাতে আসা একটু রিল্যাক্সেশনের জন্য। না কোথাও ঘুরতে যাওয়া আছে, না কোথাও বেরোনো আছে, না কোনো তাড়া আছে। হ্যাঁ, শুধু জগন্নাথ মন্দিরটাতে যাব, ব্যাস এইটুকুই প্ল্যান। আর সমুদ্র ধারে বসে সবাই অনেকটা সময় কাটাবো। এখন দেখো চারিদিকটা কত ভালো লাগছে। এখন আরো সুন্দর সুন্দর লাইটের কাজ চলছে, যদিও সবটা এখনো হয়নি, তবে যেটুকু যা হয়েছে বেশ লাগছে। কিন্তু এদিকে ছোট ছোট পুতুলগুলো নতুন দেখলাম, আমার তো বেশ ভালোই লাগছে। এখন ওই 8:30 কি 9টা মতো বাজে, খানিকটা খাবার দাবার নেব। এখন ধরেছি হোটেল যাওয়ার রাস্তা, এখনো অনেকটা যেতে হবে, তবু আর পারছি না, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। সেই জন্য মা আর বাবাও বললো চ, কাল আবার সকালবেলা আসবো। তো চলো, সকালে বাড়ি থেকে বেরোনো হওয়া থেকে সন্ধ্যের এই সমুদ্র দর্শন সবটাই মোটামুটি ভালোই কাটলো। আর এই যে ভিডিওর প্রথমে বললাম দুষ্টু মিষ্টি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শুরু হচ্ছে কালকে সকাল থেকে। তো চলো, সেই গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো। সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।